আলাইকুম, স্বাগত জানাচ্ছি জিটিভি নিয়মিত অনুষ্ঠান পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে। আমি আছি আপনাদের সাথে সৈয়দা নাজনীন ফিরদৌসী। আজকে আমাদের সাথে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোহাম্মদ এ আরাফাত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। চলুন করতে চাই প্রধানমন্ত্রী আজকে যেটা বললেন যে আসলে অনেক দিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা চলছিল আর কি বিরোধী দলের, এবং এটা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই চলছে। উনি যে বললেন না যে আবারও 111 ফেরানোর পায়তারা চলছে, যে 111-এর ব্যাপারটা এটা আসলে আমার যতদূর ধারণা বা অভিজ্ঞতা 111-এর পর থেকে দুই নেত্রী কিন্তু ওই সময়টা ভালো ছিলেন না। তারপরেও তারা দুজনেই কেন 111 বারবার এটা বলে থাকেন, এটা আপনি কিভাবে দেখেন এটাকে? একটা কথা হচ্ছে যে ডেফিনেটলি তাদের অভিজ্ঞতা তো ভালো ছিলই না। এট দ্য সেম টাইম ডেমোক্রেটিক প্রসেসে যদি এই ধরনের ইন্টারভেনশনগুলি আসে তাহলে এটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভালো না, দেশের জন্য ভালো না, ডেভেলপমেন্টের জন্য ভালো না, সব দিক থেকে এটা কোনোভাবেই ভালো না আসলে। এবং পলিটিশিয়ানদের ব্যর্থতার জন্যই কিন্তু ইভেন্চুয়ালি এই ধরনের স্কোপ তৈরি হয়, অপরচুনিটি ক্রিয়েটেড হয়, এবং মানে পলিটিক্সের বাইরের শক্তিরা তখন সুযোগ নেয়। এবং সেটা নট নেসেসারিলি সামরিক বাহিনী বা সামরিক বাহিনী যারা কিছু কর্মকর্তা তাদের কথা আমি বলছি না। অফকোর্স সামরিক বাহিনী নট অ্যাজ ইনস্টিটিউশন, কিছু ব্ল্যাক শিপ তো সব জায়গায় থাকে। এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডিপ্লোম্যাটিক সার্কেলের কিছু লোকাল এজেন্টরাও কিন্তু এখানে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এটা আমাদের জন্য মোটেও ভালো না। বাট কাজেই এইটা তো ফ্যাক্ট, এটা আমরা এই কথাগুলি বলার মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারি যে পলিটিক্যাল লিডার্স এটা বোঝেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে তারা একজন আরেকজনকে দোষারোপ করছেন তাদের যে এই মুহূর্তে তাদের যে বিহেভিয়ার, পলিটিক্যালি যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে তারা দোষ দিচ্ছেন এই কারণে আবার আসতে পারে যে ঘটনা ঘটেছে। কিন্তু তারা তো ভুলে যাচ্ছেন যে এইরকম সিমিলার মানে পরিস্থিতি কিন্তু 111 এসেছিল। আচ্ছা, এইখানে এখন জিনিসটা হচ্ছে আমি এই জায়গাটাকে একেবারে সিমিলার পরিস্থিতি বলবো না। আমি যেদিকে যাচ্ছে এখনো ওই জায়গায় আসেনি, কিন্তু যাচ্ছে তো, আপনি বলেন না। এখানে আমি পার্সোনালি মনে করি যে আমাদের আসলে এখন অনেক সুযোগ আছে একটা ঐকমত্যে পৌঁছানো। ডেফিনেটলি লাস্ট টাইম যেটি হয়েছিল, লাস্ট টাইম আমি পার্সোনালি যেটা মনে করি একতরফা এক ধরনের আমরা দেখেছিলাম যে অন দ্য পার্ট অফ দ্য দেন গভর্নমেন্ট, যে ধরনের ইলেকশন কমিশনের একজনকে নিয়োগ দেওয়া হলো, তারপরে যিনি তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন যেভাবে ইভেন তৎকালীন যে রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই রূপরেখা যে প্রত্যেকটা কনস্টিটিউশন স্টেপস গুলোকেও এক্সস্ট না করে ডিঙিয়ে যেভাবে কনস্টিটিউশনকে ভেঙে আপনার তত্ত্বাবধায়ক সরকারটা গঠন করা হলো, এবং সবকিছু নিয়ে, এবং সবচেয়ে বড় কথা ভোটার লিস্ট সেটা কিন্তু একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট ছিল না তৎকালীন সময়ে। 2007-এর 22শে জানুয়ারি যে ইলেকশন হওয়ার কথা ছিল, ইলেকশনটা রিগড করার বা এটাকে আপনার ম্যানিপুলেট করার সব ধরনের পরিস্থিতি বর্তমান ছিল। এরকম একটি জায়গায় দাঁড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে, এবং আমাদের মনে আছে যে বিচারপতিদের যে বয়স বৃদ্ধি নিয়ে একটি বিতর্ক তৈরি হলো। আজকের বাস্তবতা কিন্তু একটু আলাদা। আমি একেবারে জেনারেলাইজ করতে চাই না, আমি আলাদা কোন জায়গায় বলতে চাই। আজকে কোর্টের একটি রায়ের প্রেক্ষিতেই অবস্থা তৈরি হয়েছে। এখানে অনেকে বলতে পারে যে কোর্টের রায় প্রেক্ষিতে আওয়ামী লীগ গভর্নমেন্ট হয়তো অনেক বেশি উৎসাহ নিয়ে এটা করতে গেছে, কিন্তু পার্সোনালি আমি যেটা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা এবং যার মাধ্যমে আমরা 3টি টার্ম ইলেকশন দেখেছি, এটি তো ডেমোক্রেসির সর্বোচ্চ স্তর নয়। এটা আমরা ইন্টারিম একটা সিচুয়েশনের জন্য ইভেন্চুয়ালি আমাদের সেই জায়গায় যেতে হবে যেখানে ডেমোক্রেসি ইউকেতে যেখানে আছে, আমেরিকাতে যেখানে আছে, এবং পার্শ্ববর্তী ভারতে যেখানে আছে, আমরা যেতে চাই ওই জায়গায়। তো একটা আইস ব্রেকিং লাগবে, কিন্তু ওই পরিস্থিতি আজকে এসছে কিনা সেটা বিবেচনার বিষয়। না, আজকে আমি পার্সোনালি মনে করি দেখুন ভোটার লিস্ট কিন্তু অনেক পরিচ্ছন্ন হয়েছে। আজকে মিডিয়ার বিকাশের কারণে মিডিয়া নিজে একটা ওয়াচডগের রোল প্লে করে, মানুষ অনেক সচেতন হয়েছে। অন দ্য টপ অফ দিস আমার যেটা মনে হয় যে আজকের সময়ে ইলেকশনটা ম্যানিপুলেট করে নিজের পক্ষে নিয়ে আসা ইজ মাচ মোর ডিফিকাল্ট। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের চেষ্টা করা উচিত তত্ত্বাবধায়ক সরকারের পূর্বের যে অবস্থানে আমরা ছিলাম, যেটির ব্যাপারে আজকে বিরোধী দল রিজিড অবস্থানে আছে, ওখানেই তারা চাই, তাদের দাবি, সেই জায়গাতেও আমাদের থাকলে চলবে না। আবার আমি এখনো মনে করি না যে এই ইউকে বা ইউএসএ তে যে অবস্থা আছে সেইভাবে ইলেকশন করার পরিস্থিতি আছে। কাজে মাঝামাঝি একটা জায়গায় যেতে হবে, এবং সেটি যেটি হতে পারে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় একটি ব্যবস্থা
মাধ্যমে একটা ক্রেডিবল ইলেকশন করার জন্য দুই দলকে একটু সৃজনশীল হওয়ার প্রয়োজন আছে। সেই জায়গাটা যদি আলোচনার মাধ্যমে তৈরি করা যায়, অবস্থানটা তাদের চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, রিজিড অবস্থানে থাকা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হলো যে তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কোনো আলোচনায় বিএনপি বসতে চাচ্ছে না। এটা মনে হচ্ছে যেন একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে, তারা বসতেই চাচ্ছে না এটা নিয়ে। দেখেন আগেও আমরা মনে হয় গতকাল বা পরশু শুনেছিলাম যে তারা যাবে, সংসদে যাবে। আজকে দেখেন বললেন, মওদুদ সাহেব বললেন যে যাবেন না। তো এই যে সংসদে যাওয়াটা কিন্তু এই যে জনগণ ওরাও কিন্তু চাচ্ছে, সবাই কিন্তু চাচ্ছে যে প্রধান বিরোধী দল সংসদে যে কথা বলুক, সংসদে যাক, কিন্তু যাচ্ছে না তারা। এই যে এই ব্যাপারটা আস্তে আস্তে যে হরতাল, যে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড হয়, তাতে কি একে গণতান্ত্রিক অধিকার বলা হয়? এই সবকিছু মিলিয়ে আপনাদের যে অবস্থানটা, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না দেখুন, আমি আপনাকে প্রথমে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গ ওনাকে তুলেছিলেন সেই একই প্রসঙ্গ যদি আমাকে বলতেন তাহলে একটু আমি আমার মতো করে বলতে পারতাম। আপনি না একটু ওইটা নিয়ে বলতে পারেন। প্রথম কথা হচ্ছে যে উনি এবং আমি, আমার মনে হয় যে আমরা কেউই কোনো রাজনৈতিক দলের মানে সমর্থক হতে পারি, বাট আমরা কোনো পদ পদবি নিশ্চয়ই ধারণ করি না বলে আমি কোনো রাজনৈতিক মুখপাত্র হিসেবে বক্তব্য রাখছি না। বাট আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই বক্তব্যটি বিশ্লেষণ করি, কারণ প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন, দুদিন আগে কিন্তু নোয়াখালীতে উনি বলেছেন যে কথা দিয়ে গেলাম কখনো ভোট কারচুপি হবে না, সুষ্ঠু ফেয়ার নির্বাচন হবে আমার অধীনে। উনি সেই বক্তব্যের সঙ্গে আজকে হঠাৎ করে কেন যে তত্ত্বাবধায়ক সরকারের নামে বিরোধী দল কিংবা বিএনপি নেতৃত্বাধীন 18 দলের আন্দোলনের সময় কেন মনে করা হচ্ছে, উনি কেন ধারণা করছেন যে আজকে একটা 111 মতো পরিস্থিতি বিরোধী দল সৃষ্টি করছে? আরেকটি কথা বলে রাখছি, আমার মনে অতি সম্প্রতি যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে এই 111 পায়তারা, একটা তৃতীয় শক্তির উত্থান, এগুলো কিন্তু ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের মুখ থেকেই বারবার আসছে। এটা একটা আমার মনে হয় যে বাংলাদেশে যে আমাদের রাজনৈতিক যে কালচার, বিশেষ করে বিরোধী দলকে কিংবা আরেকটি আমাদের মানে ভিন্ন মতাবলম্বীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যে কৌশল, আমার মনে হয় সেটি একটি কৌশল। এর কারণটা আপনি খেয়াল করে দেখবেন, কারণটা হচ্ছে যে 111 মতো আরেকটি যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে দেখতে হবে যে 111 মতো পরিস্থিতি সৃষ্টি হলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনি লক্ষ্য করে দেখুন যে অতি সম্প্রতি আমাদের যদি স্মরণ শক্তি থাকে যে 111 সময় সবচেয়ে বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেগম খালেদা জিয়া। কারণ বেগম খালেদা জিয়া শুধুমাত্র নিজেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো অন্তরীণী হননি, তার ছেলে রাজনৈতিক একজন কর্মী, দলের বর্তমানে ভাইস চেয়ারম্যান, তাকে কিন্তু পঙ্গু করে দেওয়া হয়েছে। তার আরেক ছেলে অসুস্থ অবস্থায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তার সমস্ত পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, 111 পরে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আসলেও আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে অসংখ্য মামলা মোকদ্দমা উনি যেমন ফেস করছেন, এট দ্য সেম টাইম ইতিমধ্যে মামলায় তার এক পুত্রকে ইতিমধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে, আর এক পুত্রের বিরুদ্ধে নানাভাবে মামলা মোকদ্দমা, তারেক রহমানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে। সুতরাং আরেকটি 111 আসলে আমি লক্ষ্য করি, আরেকটি 111 আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট। সুতরাং একেবারে সাধারণ হিসেবে যদি আমরা সরল অঙ্ক করে করি তাহলে বিএনপি কিংবা 18 দলের নেতৃত্বে 111 পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, এই যুক্তি কোনোভাবেই টেকে না। কেন তাহলে বলা হচ্ছে এই কথা বারবার? কারণ আমরা লক্ষ্য করে দেখবেন যে আমাদের সবসময় যে কোনো একটি সরকারের মেয়াদের শেষের দিকে বিরোধী দল যদি কোনো আন্দোলন করে থাকে তাহলে এই আন্দোলনটা সবসময় বেগ এবং রূপ পায় হচ্ছে শেষের দিকে। সেরকম একটি সময় সরকারের 5 বছরের শেষ বছরে সরকার মাত্র পদার্পণ করেছে। সুতরাং ধরে নেওয়া হচ্ছে, মনে করা হচ্ছে যে আপনি যে কথা বললেন যে রাজনৈতিক সহিংসতা এভাবে হতে পারে, সুতরাং বিরোধী দলের পক্ষ থেকে একটি রাজনৈতিক মুভমেন্টের, একটি শক্তিশালী রাজনৈতিক মুভমেন্টের আমি মনে করি একটি পরিণতি মতশীল একটি আন্দোলনের মুভমেন্টের আশঙ্কা সরকারের মধ্যে রয়েছে। একটু ক্ষমা চাচ্ছি, একটা ফোন আছে, নিয়ে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম কাউখালী থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, বিএনপি বলছে যা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ বলছে তার দলের সরকার অধীনে নির্বাচন হতে হবে। এই যে দুই দল দুই অবস্থান থেকে যে একেবারে কঠোর অবস্থানে আছে, সেক্ষেত্রে দেশটা কি সংকটের দিকে যাচ্ছে না? আর এর থেকে পরিত্রাণের উপায়টা কি? আপনারা বলছেন সংলাপের কোন উদ্যোগ আমরা আলোচনা হচ্ছে, তেমন কোন ফলপ্রসূ উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেশের জনসাধারণ কোথায় যাব? জি ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এটা নিয়ে আলাপ করছি।
যদি if you allow me, আমার মনে হয় আমি যেটা বলছিলাম সেটা আরেকটা ফোন আছে, সেটাও নিয়ে নেই। আমি একটু শেষ করে দিলে তারপরে মনে হয়। জি, আচ্ছা জি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি সামাদ বলছি হাতিফুল থেকে। জি। আমি কাজল ভাইকে বলতে চাচ্ছি যে আমি কয়েকদিন আগে পেপারে দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু তো সারা দেশে যে একটা জরিপ চালাইছে, তো সেখানে তো 62% পিপুল চায় যে তত্ত্বাবধায়ক সরকার থাকুক। জি। তাহলে এটা শুধু বিএনপির ইস্যু বলে বলা হচ্ছে কেন? এটা জনগণও চাচ্ছে যে এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনটা হোক। জি জি, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা এটা নিয়েই আলাপ করব। জি বলুন। না, আমি সেই জন্যই বলছি, আপনি যেমন বললেন যে সংসদে যাওয়ার, সুতরাং এই যে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একটা সরকার বিরোধী আন্দোলনের যে একটা আশঙ্কা, এরকম একটি আশঙ্কা থেকেই আরেকটি 111-এর মতো একটি জুজুর ভয় দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিক আন্দোলন, যেটা বিএনপির নেতৃত্ব 18 দল মনে করে, এই যৌক্তিক আন্দোলন থেকে, এই আন্দোলন থেকে তাদেরকে সরানোর জন্য, আন্দোলন থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমার ধরনের এই ধরনের একটা প্রচারণা, রাজনৈতিক প্রচারণা হিসেবে আমি এটাকে দেখতে চাই। আরেকটি যে কথা বললেন যে কেন সংসদে যাওয়ার, অথবা আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সংসদ হচ্ছে একটা গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো। একটি গণতন্ত্রকে বিকশিত করার জন্য সংসদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম, এবং যে কোনো জাতীয় যে কোনো ইস্যু সংসদের মাধ্যমে আলোচিত হবে, সংসদের মাধ্যমে সমাধান হবে, জাতীয় যে কোনো ইস্যু নিয়ে ডিবেট হবে সরকারি দল বিরোধী দলের মধ্যে। এটাই গণতন্ত্রকে সুশীলিত করে, এটাই গণতন্ত্রকে বিকশিত করে, এটাকে শক্তিশালী করে। কিন্তু আজকে যে বিষয়টি আপনি বললেন, আজকে দেখুন বিষয় কিন্তু অত্যন্ত সিম্পল ইন দ্য সেন্স যে আজকে সরকারের সঙ্গে বিরোধী দলের ইস্যু হচ্ছে আস্থার সংকট। সরকার কিন্তু ইতিমধ্যে বলার চেষ্টা করেছে, আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছি, উপজেলা নির্বাচন করেছি, মেয়র নির্বাচন করেছি, উপনির্বাচন করেছি, কোথাও আমরা ভোট কারচুপি করি নাই, ভোটকে ম্যানিপুলেট করি নাই। কিন্তু এত কিছু করার পরেও বিরোধী দল কিন্তু সেটাকে আস্থা নিতে পারছেন না। কারণ উপজেলা নির্বাচনের মাধ্যমে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে, এমনকি উপনির্বাচনের মাধ্যমে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয় না। পরিবর্তন কিন্তু হয় গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় ব্যবস্থায়, সংসদ নির্বাচনের মাধ্যমে। বিরোধী দলের অবস্থান থেকে বলা হচ্ছে যে যেহেতু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনটা হয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, সুতরাং এমন একটি ব্যবস্থা করা হোক, সেটি হতে না পারে তত্ত্বাবধায়ক সরকার আগের আদলে, কারণ ইতিমধ্যে সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমাদের সুপ্রিম কোর্টের যে রায়ের কথা আপনি বলেছেন, সেই রায়ের মাধ্যমে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি কিংবা বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিষয়টি আমার মনে হয় এটি আর কেউ গ্রহণ করবে না, এবং আদালতের রায়েও সেটি হয়েছে। কিন্তু একটি কাঠামো তৈরি করা, যে কাঠামোর মাধ্যমে সরকার এবং বিরোধী দল একটা আস্থার জায়গা স্থাপন করতে পারে, যেখানে জনগণ তার ভোট দিতে পারে, এবং জনগণ এমন ভাবে ভোট দিতে পারে, উনি বললেন যে দুই দলকেই কিন্তু একটা জায়গায় আসতে হবে। আমি সেটাই বলছি, উনি কিছুটা কিন্তু টাচ করেছেন যে বিরোধী দল, সরকারি দল, দুই পক্ষকে একটি জায়গায় এসে এমন একটি ব্যবস্থা করা যেখানে জনগণের ভোটের অধিকার, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা না, শুধুমাত্র জনগণ যেন তাদের ভোটটা দিতে পারে, এবং সেই ভোটের জন্য ফলাফল প্রকৃতপক্ষে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিফলন হয়। এবং এই জায়গাটা করার জন্য ছিল সংসদ। আমি যদি সংসদের কথা বলি, এটা লম্বা বিতর্কের বিষয়, আমার মনে হয় পরবর্তী আমার মনে হয় সেটার বিষয়। সেখানেও কিন্তু সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে পরস্পরের আস্থার একটা অভাব। কারণ সংসদে সরকার যেমন বলে যে আমরা সংসদকে অবাধ রেখেছি, বিরোধী দলের জন্য কোনো অসুবিধা নাই, আবার বিরোধী দল মনে করে যে আমাদের যে সমস্ত ইস্যু, সে সমস্তগুলো সংসদে আমাদের উত্থাপন করার সুযোগ দেওয়া হয় না, কিংবা সংসদে সে বিষয়ে আলোচনা করা হয় না। বাস্তবতা হচ্ছে যে সরকার কিন্তু একটি ব্রুট মেজরিটি নিয়ে সংসদে অবস্থান করছে। বিরোধী দলের সদস্য সংখ্যা কম হলেও আমি মনে করি যে সংসদ যদি একটু শক্তিশালী হতো, তাহলে এই সমস্ত ইস্যুগুলো কিন্তু সংসদের মধ্যে আলোচনা হতো। কিন্তু এখন সরকারি দলের সঙ্গে বিরোধী দলের দীর্ঘদিন সংসার না করার কারণে সংসদের মধ্যে একটা এমন একটি আস্থাহীনতা তৈরি হয়েছে যে এখন সংসদে ফিরে গিয়ে বিষয়ে আলোচনা করেও কিন্তু তার কোনো সমাধান হবে না। এই সমাধান আমরা দেখেছি, আপনি কি যদি মনে রাখেন, আপনি যদি চিন্তা করেন, এই বিষয় নিয়ে ফর্মুলা নিয়ে আলোচনা করার জন্য বিএনপির মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাবেক মহাসচিব জনাব আব্দুল জলিলের মধ্যে সংসদের একটি কমিটি রুমে কিন্তু দিনের পর দিন আমরা আলোচনা করতে দেখেছি, কিন্তু সেই আলোচনায় কিন্তু কোনো ফল বই আনেনি। সুতরাং এখানে বাস্তবিক পক্ষে যদি একটি আগামী দিনে যদি আমরা গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই, যদি দেশে গণতন্ত্রকে সুশাসন রাখতে চাই, এবং 111-এর মতো এই ধরনের একটি অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে আবার যদি ফিরে না আসতে চাই,
তাহলে সরকারি দল এবং বিরোধী দলের একটা আস্থার জায়গা করতে হবে, এবং এই আস্থার জায়গাটাই হতে পারে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য একটি ফর্মুলা বের করা, যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোট কেন্দ্রে যাবে, তার ভোট দিবে, এবং সেই ভোটের প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় সেই পরিবর্তনের মাধ্যমেই হোক, কিংবা সরকারের মধ্যে এই সরকারের মানে কন্টিনিউশনের মাধ্যমে হোক, কিংবা রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের মধ্যে আরেকটি দলের কিংবা আরেকটি জোটের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্র এভাবে এগিয়ে যাবে। সুতরাং আস্থার জায়গাটি তৈরি করতে হবে। ধন্যবাদ। একটা ফোন নিব, তারপরে আপনার সাথে একটু কথা আছে। দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি সৌদি আরব থেকে বলছি। জি, আমি আব্দুল কুদ্দুস বলছি। জি বলুন। কাজল ভাইয়ের কাছে প্রশ্ন আমার, জি। যে বর্তমান প্রধানমন্ত্রী বারবারই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার দিবে না, তাহলে উনার এই দাবিটা মেনে নিলে তো মানে রাজপথে আর আন্দোলন হয় না, বা বিএনপি আর হরতাল ডাকে না, তাহলে আমাদের কি এই দাবিটা মেনে নেওয়া উচিত কিনা? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, আমরা এটা নিয়ে আলাপ করছি। আচ্ছা, আপনার কাছে যেটা আমি আগে প্রশ্ন দুটোর প্রসঙ্গে একটু আলাপ করতে জি, চাই। হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে দর্শক যে বললেন যে আসলে এই করতেছে, তাহলে আপনারা সংলাপ করে কি লাভ হচ্ছে, আপনি যদি এইটাতে বলেন যে সংলাপ কেন আমরা করি, এই যে ডিসকাশন গুলো আমরা করি, এখানে কিছু ভুল হচ্ছে প্রশ্নের মধ্যে, আমি দেখছি কিছু ভুল পারসেপশন। প্রথমে বলা হলো যে আওয়ামী লীগের একটা অবস্থান রিজিড, সেটা হচ্ছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবে মানতে রাজি না, তাদের আন্ডার ইলেকশন হতে হবে। বিএনপির অবস্থান হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারই তারা চায়। ব্যাপারটা কিন্তু এরকম না, আমি দেখছি না এরকম। আওয়ামী লীগ কিন্তু বলছে না যে তাদের আন্ডার ইলেকশন হবে, অ্যাটলিস্ট বলেছে তারা যে তারা একটা সর্বদলীয় ইন্টারিম গভর্নমেন্টের কথা তারা বলছে। কিন্তু কাজল সাহেব যেটি বললেন, দুই দল থেকেই কাজল সাহেব যেটি বললেন, যেটার সাথে আমি একমত, যে পূর্ববর্তী যে পদ্ধতিতে যে তত্ত্বাবধায়ক সরকার যে রূপরেখা ছিল, এটি এখন আর সম্ভব নয়, এই স্পেশালি রায়ের পরে। কাজে এটা আমাদের বুঝতে হবে, রায়টাই কিন্তু একটা বড় ইম্পেরিমেন্টস, এবং এই রায়টা কিন্তু ডেমোক্রেটিক বেসিক প্রিন্সিপালকে আপহোল্ড করছে। উই হ্যাভ টু বি রেসপেক্টফুল টু দ্যাট এট দ্য সেম টাইম। কাজে সেই দাবিদারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনির্বাচিত যারা, তাদেরকে বাদ রেখে আগের যে ধ্যান ধারণা থেকে বিএনপিকেও বের হয়ে আসতে হবে। অনির্বাচিতদেরকে আমরা আনতে চাই না, কিন্তু নির্বাচিতদেরকে রেখে বোথ দ্য সাইডের কনফিডেন্স হবে, যে আস্থার জায়গায় সংকটের কথা উনি বললেন, যেটির সাথেও আমি একমত, কিন্তু বোথ দ্য সাইডের আস্থাও থাকবে, কিন্তু নির্বাচিতদের মধ্যে থেকে, এবং সংবিধানের বেসিক প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করবে না। এরকম একটা সৃজনশীল প্রক্রিয়া তৈরি করা অসম্ভব না কিন্তু, এবং সেখানে আমি দুই দলকে খুব বেশি দূরেও দেখছি না। যেটা, এবং যে লাস্ট প্রশ্নটি করলেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মেনে নিলেই তো হয়, আপনি এখন যদি শেখ হাসিনাও মেনে নেন, এই রায়ের পরিপ্রেক্ষিতে আপনি আগে রূপরেখা যেতে পারবেন না, আর একজন যে একটা রিড করে দিবে আবার ওইটা আটকে যাবে। কারণ ওই যে প্রেয়ারটা ছিল, যার প্রেক্ষিতে রায়টি এসেছে, সেটি হচ্ছে যে আগে রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটি অনির্বাচিত ব্যক্তিদের সরকার নিয়ে আসছে, সেটি সংবিধানের মূল প্রিন্সিপালকে, ফান্ডামেন্টালসকে কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক কিনা, যেখানে রায়টি বলে দিয়েছে ইয়েস এটি সাংঘর্ষিক, এই সাংঘর্ষিক জিনিস আপনি আর আনতে পারেন না। কাজে এটা সবার হাত বাঁধা। এখন এই পরিস্থিতিতে কি করা যায়, যেখানে সবার আস্থায় নিয়ে একটা ক্রেডিবল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায়, সেখানে আমাদের আর একটু সৃজনশীল হতে হবে। আমি আরাফাত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আরেকটি কথা বলতে চাই, যেহেতু আপনি আদালতের কথা বললেন, রায়কে বেস করতেছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রায়টি প্রকাশের আগেই কিন্তু সংসদের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছে। সুতরাং সরকারের যে তত্ত্বাবধায়কের যে বিষয়টি, যে প্রিন্সিপাল কিংবা যে রায়, সেই রায় পর্যন্ত কিন্তু অপেক্ষা করেনি সরকার। এখানে আমি একটু বিনয়ের সাথে ডিসএগ্রি করি, যদি আপনি আইনের মানুষ, এটা নিয়ে একটু যেহেতু স্টাডি করার সুযোগ হয়েছে। কেন আমি বলছি, সরকার এটি করেছে কিন্তু শর্ট অর্ডারের পরে, কিন্তু শর্ট অর্ডারের প্রশ্নই কিন্তু শর্ট অর্ডারের মধ্যে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে লয়ারদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কটা কি কারণে আমি বলি, কারণ শর্ট অর্ডারের মধ্যে বলা ছিল, এবং সেটা পরবর্তীতেও আসছে, যে ঠিক আছে, যে প্রথম কথা হচ্ছে যে একটা ব্যাপারে সবাই একমত ছিল যে সাবেক প্রধান বিচারপতি কিংবা বিচারপতিদেরকে কোনোভাবে এখানে রাখা যাবে না, আমি ধরে নিলাম সেটা ঠিক আছে। কিন্তু একটা কথা কিন্তু ছিল যে পরবর্তী জাতীয় প্রয়োজনে, ফর দ্য নেসেসিটি অফ, অন্তত পরবর্তী দুইটা সংসদ নির্বাচন, দশম এবং একাদশ সংসদ নির্বাচন, অর্থাৎ আমরা যদি মানে সংখ্যাতত্ত্বের হিসেবে ধরি, পরবর্তী 10 বছর, 5 বছর 5 বছর করে দুইটি পরবর্তী সংসদের মেয়াদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতে পারে, এক্সক্লুডিং
দি জুডিশিয়াল অফিসার ফরমার চিফ জাস্টিস। এখানে আমি একটু বলি, কিন্তু আমি বলি এই অবজারভেশনটা বের হওয়ার আগেই কিন্তু সরকার তড়িঘড়ি করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে পঞ্চদশ সংসদ জি দর্শক আপনার নামটা বলে প্রশ্নটি করুন। লাইন অফ থট গুলো একটু ইন্টারাপ্টেড হয়ে যায়। জি হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি আমি আসলে জিএম আরাফাত সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি করুন। ভাই, আপনাকে অনেকদিন ধরে টক শোতে দেখি, এই জন্য ভালো লাগতেছে। আর আমি ইউনিভার্সিটি অফ ঢাকার একজন স্টুডেন্ট, ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের। তো মূলত আমার কোশ্চেনটা হয়েছে যে আমরা প্রত্যেকটা দিন রাত 12টার পরে টিভিটা খুললেই তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপি আর আওয়ামী লীগ এই নিয়েই কথা শুনি। বাংলাদেশে ভাই, আপনি তো শিক্ষিত, আপনি নিজেই বুঝেন বাংলাদেশে হাজার হাজার প্রবলেম রয়েছে, যেটা আওয়ামী লীগও চায়। মানুষ আওয়ামী লীগ বিএনপি বুঝে না, মানুষ আসলে এই প্রবলেমের সলিউশন চায়। যেমন আমাদের বর্ডারে কিলিং হইতেছে, আমাদের যেমন গুরুত্বপূর্ণ আর একটা ইস্যু আমরা দেখতেছি মালয়েশিয়ায় লোকজন পাঠাবে, এই বিষয়গুলো সম্পর্কে মানুষ আসলে কনসার্ন না। আপনারা যখন এই মিডিয়াতে কথা বলেন, আপনাদের রাত 12টার সময় মানুষ শুনে, তো আপনারা যদি এই বিষয়গুলোতে কথা বলেন। জি আমরা এই বিষয় নিয়েও কথা বলবো। ধন্যবাদ। আমি দর্শককে ধন্যবাদ জানাতে চাই, উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তবে এট দ্য সেম টাইম এটাও বলতে চাই যে আমরা বর্ডার কিলিং নিয়ে কথা বলেছি, আমি নিজে লিখেছি এটা নিয়ে। তারপরে এই যে আপনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে অ্যাক্টিভিটি, তারপরে কর্মসংস্থান, এগুলো আমরা আলাপ করেছি এখানে, একবার এক্সক্লুসিভলিও আলাপ করেছি, আমি নিজেও ছিলাম। তবে আরো বেশি আলাপ করা উচিত আমি মনে করি। তবে এখন যেটি হয়েছে কি আমাদের গোড়ায় গলদ হয়ে গেছে, এবং উনি যেটা বললেন আসলেও সেটা কথা ঠিক, অসংখ্য প্রবলেম রয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের তো গোড়ায় গলদ আছে, আমরা মূল জায়গাগুলি এখনো সুরাহা করতে পারি। ইলেকশন কিভাবে হবে এটা নিয়ে তো ইন্ডিয়াতে, ইউকেতে, আমেরিকাতে চিন্তা করতে হয় না, আমরা তো এটা নিয়ে জটিলতা বাঁধে আছে। বাট বেঁধে যে আছে সেটাকে আমি নেগেটিভলি দেখি না, এটাও একটা প্রসেস। এই যে আপনার আলোচনা হচ্ছে, হোয়াট এভার হচ্ছে, যত আন্দোলন হচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু পরিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যাচ্ছে, ডেমোক্রেসি ইভেন্চুয়ালি স্ট্রেনথেন হচ্ছে। আমি এখানে আসার জায়গা দেখি। কিন্তু আমি দর্শকের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের দেশে তো আরো অনেক বড় বড় ইস্যু আছে, আমি সেটাই বলছি। কিন্তু আমি একটা কথা বলি, আপনি যেটা বলেন ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, এটা আপনি আশাবাদী মানুষ, আমরা সবাই আশাবাদী হতে চাই। কিন্তু প্রতি 5 বছর কিংবা 4 বছর, 4.5 বছরের মাথায় কেন আমাদের একটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রতি রাজনৈতিক পথ উত্তপ্ত হয়? কেন প্রতি বছর সরকারি কিংবা রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের জন্য এই বিতর্কগুলো কেন তৈরি হবে? কেন তার একটা পার্মানেন্ট সলিউশন হলো না? আপনি বলেছেন কিন্তু যে আস্থার অভাব। আমি সেটাই বলছি, মানে কেন হয়েছে এটা আমি যেটা বুঝি, বাংলাদেশ স্বাধীনতার আসার পরে ডেমোক্রেসি স্থায়ী হয়, অনেক কষ্ট করে আবার ডেমোক্রেসি এসছে। আসার পরে পূর্ণাঙ্গভাবে যারা ডেমোক্রেসির জন্য আন্দোলন করে তারাই একে অপর প্রতি আস্থা রাখতে পারলো না একটা ক্রেডিবল ইলেকশনের জন্য। এখানে 3টা টার্মে আবার এই তত্ত্বাবধায়কের মতো উদ্ভট ফর্মুলা আমরাই আবিষ্কার করলাম। সেখান থেকে বের হয়ে আমরা একবারে সর্বোচ্চ স্তরে ডেমোক্রেসি পৌঁছানোর চেষ্টার মধ্যে আছে বলে এই জিনিসটা হচ্ছে। কিন্তু এটা থেকে আমরা ফাইন টিউন হয়ে যাব, এবং এই ফেজগুলি পৃথিবীর প্রত্যেকটা দেশ কম বেশি অতিক্রম করেছে, লাভ দিয়ে কিন্তু কেউ একেবারে হয়ে যায়নি। এই জায়গা থেকে আমার আসার জায়গা, আমি আগের কথা আসতে চাই, যেটা একটু হারিয়ে গিয়েছিল প্রশ্নের জায়গাতে, যেটি হচ্ছে যে একটা যখন জাজমেন্ট ইজ প্রোনাউন্সড অ্যান্ড ইট ইজ ডেলিভার্ড, শর্ট অর্ডার যেটাকে শর্ট বলছে, এটা কিন্তু জাজমেন্ট ডেলিভার হয়ে গেছে। এবং এখানে ক্যাটেগরিক্যালি বলছে, আমি কোথায় টুইস্টেড হয়েছে বা হয়নি এটা নিয়ে আমি আলাপ করছি, কিন্তু যখন ওয়ান্স ইজ প্রোনাউন্সড ইট হ্যাজ বিন ডেলিভার্ড যখন হয়ে গেছে। এবং জাজমেন্টটা কি দেখেন, খেয়াল করেন, প্রেয়ারটা ছিল যে পূর্ববর্তী সময়ে যে তত্ত্বাবধায়ক রূপরেখা ছিল সেটা কন্ট্রাডিক্ট করে কিনা, সেইখানে এই প্রেয়ারের বাইরে কোনো জাজমেন্ট দেওয়ার এখতিয়ার কিন্তু জাজের নাই। কাজে ওইখানে উনি স্পেসিফিকলি জাজমেন্ট দিয়েছেন, মানে ভার্ডিক্ট, রায় দিয়েছেন, ইয়েস এটা করে। এটা বলে উনি আবার অতিরিক্ত যে কথাটি বলেছেন, 2টো টার্মে হতে পারে, দ্যাট ইজ নট রায়, দ্যাট ইজ হিজ অবজারভেশন। দেয়ার ইজ এ ডিফারেন্স। আমি একটু আসি এই জায়গাতে এসে, গভর্নমেন্ট কিন্তু, আপনাকে আমি বলি, এই যে এই কোর্টে যখন মামলাটা চলছে, এই মামলার ডিফেন্ডেন্ট কারা ছিল? ডিফেন্ডেন্ট তো সরকার ছিল, সরকারের অ্যাটর্নি জেনারেল তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে লড়েছে। আর এটার প্লেনটিফ কে ছিল? হচ্ছে একজন বাংলাদেশের একজন সাধারণ জনগণ, যার পক্ষে কিন্তু রায় এসছে, সরকারের বিপক্ষে রায় কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার থাকে। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, সুপ্রিম কোর্টের রায়ের আগে একই ইস্যুর উপরে কিন্তু হাইকোর্টে এর আগে 2টা রিট পিটিশন হয়েছে, এবং 2টা জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দিয়েছে যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। সে 2টো রায়ের বিরুদ্ধে কিন্তু কখনো সুপ্রিম কোর্টে আপিল হয়নি। এটা কিন্তু একটা, আমি এখন
একজন সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে আইনের ব্যাপার, আদালতের বিষয়, আমি একটু যদি না, শেষ কেন করি, আমি allow me- না, না, কেন আমি বলি, কেন আমি যেহেতু কোর্ট কাছারির বিষয় এই জন্য বলি যে পাবলিক ডিবেটের মধ্যে আমরা আদালতকে আনতে চাই না, আদালতের রায় এবং করতে চাই না কোন প্রক্রিয়ার মধ্যে সেটা বলতে চাই না। ওই যে আমি একটা ছোট্ট কথা বললাম যে আমাদের গতকাল সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদিন সাহেব আমাকে বললেন যে কোনো একটা, আপনি যেটা বললেন ডেলিভার্ড রায় একটা হওয়ার পরে, once it is pronounced it's delivered. এক্স্যাক্টলি, সেটা উনি আমাকে বললো একটু চেক করে দেখো অ্যাপেলেট ডিভিশন রুলস এর মধ্যে যে কোথায় এই বিষয়টি আছে যে কোনো একবার রায় হয়ে গেলে তার কনসিকুয়েন্সটা কি আপনি জানবেন। সেখানে বলা আছে যদি কোনো একটি ওপেন কোর্টে কোনো একটি রায় দেওয়া হয়ে থাকে তাহলে শুধুমাত্র কোনো অ্যারিথমেটিক্যালি কোনো মিস্টেক, ক্লারিক্যাল মিস্টেক ছাড়া কোনো রায়ের কোনো অংশ পরিবর্তন করা যাবে না। কিন্তু আমি আপনাকে বলি যে আপনি যদি আমাদের পুরো জাজমেন্টটা পড়ে দেখেন তাহলে আরেকজন বিচারপতি যিনি কর্মরত আছেন তিনি কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জাজমেন্টের শর্ট অর্ডারের সঙ্গে পরবর্তীতে ওনার যে মানে বিস্তারিত জাজমেন্টের মধ্যে যে বিরোধ এবং যে ডেভিয়েশন সেটা কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন। বলেন আমাকে না, এটা there is no such deviations, এবিএম খায়রুল হক সাহেব নিজেও এটা ক্ল্যারিফাই করেছেন। উনি বলছেন যারা যখন ক্লারিফিকেশন করার কোনো সুযোগ নাই, বিকজ শর্ট অর্ডারটা আমাদের কাছে, if you allow me, কাজু ভাই আপনি তো আইনের মানুষ। না, we have got the short order যেরকম প্রনাউন্স করা হয়েছিল, at the same time we have got the full judgment. So you can see the difference, you can see the deviation from the earlier pronouncement. নাই কিন্তু আপনাকে আমি if you allow me to explain, আমি তো এখন আমরা এই বিষয়ে আলোচনা যাচ্ছি না, বাট there is a deviation এবং আমি বললাম যে স্পিকিং টু দ্য ল। আমরা এই প্রসঙ্গে মনে হয় কোনো ফোন এসেছে, আমরা একটু ফোনটা নিয়ে নেই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমি আরাফাত সাহেবকে প্রশ্ন করতে চাচ্ছি। আমি আবু হানিফ। জি ভাই বলেন। আমার কথা হলো ওই আকবর আলী সাহেব যেসব প্রস্তাব দিছে তার মধ্যে আছে যে এই যারা এমপি আছে তাদের থেকেই হবে, কিন্তু প্রধানমন্ত্রী ওই পাঁচজন ভিতর থেকে হইতে হবে। এটা কি চলে না? প্রধানমন্ত্রী কি ওই যে পাঁচজন আছে তারা লটারি করে হবে, প্রধানমন্ত্রী পাঁচজন, এই সরকার দল থেকে 5 জন। হ্যাঁ সেটাই তো বলা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী হবে এই 5 জনের ভিতর থেকে। প্রধানমন্ত্রী হাতে না খালেদা জিয়া কেউ হইতে পারবে না। সেখানেই তো আলাপের বিষয়টা। না, আমি একটু কাজল ভাইয়ের সাথে বলি, আমি জিনিসটা থরলি, যদি আমি আইনের মানুষ, উনি কিন্তু আইনের মানুষ, অনেকে বলতে পারে আমার তো সাবজেক্ট ইকোনমিক্স, ব্যবসায় প্রশাসন, আমি আইনের, কিন্তু আমি এত প্যাশনেটলি এটা যেহেতু ঘেটেছি এই জন্য বলছি ডিভিয়েশনটা কোথায় আছে বলা হয় সেটাও আমি জানি, আপনাকে আমি বলে দিচ্ছি। বলা হয় শর্ট অর্ডারে বলা হচ্ছে দুটো টার্মে তত্ত্বাবধায়ক সরকারের কথা, অথচ এক্সপ্লেনেশনে পূর্ণাঙ্গ রায় বলা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের। এক্স্যাক্টলি, কিন্তু এখানেই মজাটা দেখেন, আমি এটা ক্লারিফাই করতে পারি, কিন্তু টু এনিওয়ান আই ক্যান ক্লারিফাই দ্যাট। এখানে যেটা বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের কথা কি বলা হয়েছে, আপনি যদি পড়ে দেখেন পূর্ণ, এটা প্রেফারেন্সের কথা বলেছেন এবিএম খায়রুল হক সাহেব। উনি বলছেন ওনার প্রেফারেন্স, আপনি শর্ট অর্ডার তো শর্টই হবে, শর্ট অর্ডার তো পুরো ব্যাখ্যা তো নাই, আপনি তো পূর্ণাঙ্গ জাজমেন্টেই তো পুরোটা এক্সপ্লেনেশন দিবেন, কাজে পুরো এক্সপ্লেনেশন এখানে আছে, এটা কন্ট্রাডিকশন না, এটা হচ্ছে এক্সটেনশন এন্ড দ্য এক্সপ্লেনেশন অফ ইট। There is no contradiction, deviation whatsoever at all. Do you get my point? এইখানে আমি বলছি জাজমেন্ট নিয়ে আমাদের তর্ক করা দরকার নেই, আমাদের যেটা করতে হবে মূল কথা হচ্ছে ডেমোক্রেসির ওই জায়গায় আমরা পৌঁছাতে চাই যেখানে ইভেনচুয়ালি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার অধীনে ইলেকশন হবে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, তাদের ক্ষমতা থাকবে না, সিস্টেম এমন হবে চুরি করার। বিএনপি ক্ষমতায় থাকলে তার অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কারো ক্ষমতা থাকবে না চুরি করার। সেই ইনস্টিটিউশনাল রিফর্মসগুলি করে আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু সেই জায়গায় এখনো আসেনি বলে আজকে আমাদের পদ্ধতি কি করতে হবে, নির্বাচিত বিএনপির কিছু মানুষ, আওয়ামী লীগের কিছু মানুষ, অন্যান্য যাদেরকে নিয়ে বললেন আকবর আলী সাহেবের যে প্রস্তাব, এটা আকবর আলী সাহেবের প্রস্তাব না, এটি শেখ হাসিনার প্রস্তাব। উনি হার্ড টকে এই কথাই বলেছিলেন, আকবর আলী সাহেব টস করার কথা বলেছেন, টস করে একজনকে আমরা, দ্যাট ইজ খুব আমার কাছে, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম অপশন দিয়েছেন, সেটা মধ্যে একটা ছিল এরকম না। এখানে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন হার্ড টকে যে বিএনপি কিছু প্রস্তাব করতে পারে, এবং মজার ব্যাপারটা দেখেন আগের যে রূপরেখাটি ছিল সেখানেও কিন্তু নির্দলীয় এবং আমরা যে অনির্বাচিতদের এনেছি, কিন্তু সেটা তো আওয়ামী লীগ বিএনপি লিস্ট দিতই, তখনও দিত, তো এখনো আপনি লিস্ট দেন না কেন, কিন্তু নির্বাচিতদের থেকে দেন না। সেটাই সেখানেই প্রশ্ন হচ্ছে কে প্রধানমন্ত্রী হবে, লেট আস সর্ট ইট আউট। না, প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন সেখানে নাই, কিন্তু আপনি, আমার মনে হয় প্রধানমন্ত্রীর কেন মানুষের মধ্যে এই কেওয়াস কনফিউশন, কেন মানুষ এত কথা বলে, কারণ হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, দলীয় সরকারের নির্বাচনের অধীন বিরোধিতা করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু প্রথম আন্দোলনটি হয়েছে, এবং ব্যাপক আন্দোলন, এবং এই আন্দোলন শুধুমাত্র কোনো সাধারণ আন্দোলন না, কোনো ইন্টেলেকচুয়াল আন্দোলন না, রাজপথে সহিংসতার মতো প্রাণহানি, অসংখ্য প্রাণহানির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে এসেছে।
সেই সময় যে সমস্ত ভাষা ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইন্ট্রোডিউস করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী কিংবা তার নেতৃত্বাধীন যে যুক্তিগুলো তুলতো, আজকে কিন্তু তিনি সেই সমস্ত যুক্তিগুলো না দিয়ে সেই সময় সরকারি দল বিএনপি যে সমস্ত কথাগুলো বলতো তার থেকে অনেক বেশি ভাষায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে আক্রমণ করছে। তার অতি সম্প্রতি উদাহরণ হচ্ছে এই যে প্রধানমন্ত্রী বললেন যে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের মাধ্যমে আরেকটু 111 সৃষ্টি করা, এগুলো হচ্ছে কিন্তু ওই যে নেগেটিভ। প্রথমে আপনি বললেন যখন আপনার পক্ষে সুবিধা তখন আপনি তত্ত্বাবধায়ক সরকারের জন্য সারা দেশকে অচল করে দিলেন, সহিংসতা করলেন, মানুষের মধ্যে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা একটা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা হিসেবে গ্রহণ করলাম, সেটা ঠিক আছে। কিন্তু আবার যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যখন আপনার প্রতি আবার যখন দেশের প্রধান বিরোধী দলের কিংবা তার নেতৃত্বের জোরের যখন আস্থার অভাব, ঠিক, এবং তারা যখন আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে, আপনি কিন্তু একইভাবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে একই রকম এটি হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের যে ন্যাশনাল কনসেনসাসে যাওয়ার ক্ষেত্রে যে সরকারি দল বিরোধী দল আমাদের যে পারস্পরিক যে কর্তব্য এবং দায়িত্ব, বিশেষ করে গণতন্ত্রকে বিকশিত করার জন্য আমাদের মধ্যে এই দেশে যেখানে গণতন্ত্র মাত্র সূচনা করেছে, একটা উত্থান পতনের মধ্য দিয়ে চলছে, সেরকম একটা জায়গায় ক্ষেত্রে আমাদের যে ছাড় দেওয়ার যে মানসিকতা, কারণ কেন এই জিনিসটি হয় আরেকটি কথা আমি বলে রাখি। আচ্ছা, আমরা একটু বিরতি নিতে হবে। হ্যাঁ, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলো এবং এর মধ্যে দিয়ে আপনার এসব বিদ্যালয়ে কর্মরত 1,03,800 মতন শিক্ষকের শিক্ষকরা সরকারি হলো, তাই না? আচ্ছা, এই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষকদের দীর্ঘ 2 দশকের আন্দোলন, এটা কিন্তু 2 দশক ধরে এই আন্দোলন চলছিল। এখন কথা হলো যে এই যে এতগুলো 26,000 স্কুল করা হলো, এই 2 দশক ধরে যে আন্দোলনটা করা হচ্ছিল, এটার মধ্যে মাঝখানে যে এটা নিয়ে ইন্সপেকশন, যে কোনো ধরেন 4-5 জন মিলে একটা স্কুল করে ফেললাম, সেটাকে তো আপনার জাতীয়করণ করা যায় না। এই প্রক্রিয়া কি চলছিল কিনা আমরা কিন্তু জানি না। এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে, এক কথা। দ্বিতীয় হলো কিছু কিছু মন্তব্য শোনা যাচ্ছে যে ঠিক আপনার ইলেকশনের আগে হঠাৎ করে এই কোনো পূর্ব ঘোষণা ছাড়া এটা করা, এটা কি ইলেকশনের কোনো রকম কৌশল কি নয়? পূর্ব ঘোষণা ছাড়া এটা আমি মানতে রাজি না, কারণ আগে থেকে এই ধরনের না, এটা আন্দোলনটা চলছিল, কিন্তু সরকার যে সরকারের থেকেই বলা হয়েছে, সরকার শুধু এটা স্বাধীনতা ঠিক পরে বঙ্গবন্ধু যে কাজটি করেছিলেন এই ধরনের একটি করার প্ল্যান তাদের আছে, এটা বহুত আগে থেকে তারা বলেছে। কিন্তু হয় কি, আপনার তো খায়েশ এবং স্বপ্ন অনেক থাকে, করতে চান, কিন্তু স্বাদ থাকলে সাধ্য তো অভাব। এই তৃতীয় বিশ্বের খুব দরিদ্র দেশগুলোতে সম্পদের অভাব তো আছে, যেন অনেক কিছু আমরা করতে পারি না। তারপরে আমি সবকিছু নিয়ে আপনি সন্দেহ অনেক কিছুকেই করতে পারেন, যে কোনো গুড ইনিশিয়েটিভকে বিভিন্নভাবে সন্দেহ করার একটা বের করা যেতে পারে। তবে একটা জিনিস হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে কোনোভাবে যদি পলিটিক্যাল ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়, পলিটিক্যাল না, অপরাজনৈতিক ফায়দা, সেটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাবো, প্রতিবাদ করবো। শিক্ষক হিসেবে আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ হচ্ছে। কারণ আপনি দেখেন, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জায়গা থেকে বলি, অনেক ছাত্রছাত্রীদের লেখা পড়ে প্রশ্নের উত্তর দেখে মনে হয় যে তাদের তো প্রচন্ড উইকনেস আছে, যেগুলো আমি বিশ্ববিদ্যালয়ে এটা ফিক্স করার উপায় নাই, আমার কলেজ লেভেলও না, তাকে স্কুলে তার এই ঘাটতিটা হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো স্কুল লেভেলে একটা ভালো শিক্ষক যদি পেতে হয়, এবং এই শিক্ষকের যে আপনার অর্থনৈতিক যে আনসার্টেনিটি, এবং সেইখানে যদি তাকে মানসিক যে তার যে সার্টেনিটি জায়গাটা দিতে হয়, সেখানে অর্থনীতির একটা বড় জিনিস, অর্থনৈতিক ব্যাপারটা, বেতন পাতি পাই, এই সম্পদের ব্যাপারটা। তো এই দিক থেকে এটা একটা যুগান্তকারী ইনফ্লুয়েন্স করবে ইভেন্চুয়ালি পজিটিভলি, আমি যেটা মনে করি। আরো কিছু শিক্ষা খাতে ভালো ভালো পদক্ষেপ এসছে। আমি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নীতি যেটি করা হয়েছে, সরকারের সাফল্যের মধ্যে কিন্তু শিক্ষা খাতকে সবাই এটাকে হাইলাইট করেছে। প্রফেসর কবি চৌধুরীর নেতৃত্বে যেটা হয়েছে, মোহাম্মদ জাফর ইকবাল সাহেব এটাতে ছিলেন, এবং একমুখী শিক্ষা করার জন্য যেটি দীর্ঘদিন ধরে আমাদের অনেক, তো সেদিক থেকে আমি মনে করি যে ইটস এ গুড ওয়ান। বাট একটা জিনিস আমাদের বন্ধ করতে হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পলিটিসাইজড হয়, আওয়ামী লীগ বিএনপি, এখানে সব জায়গায় পলিটিক্স করলে হবে না। কিছু কিছু জায়গা আছে যেটা জাতির ফাউন্ডেশন বিল্ড করবে। আপনি একজন অযোগ্য লোককে আওয়ামী লীগ করে বা বিএনপি করে বলে দিতে পারবেন না। আরেকটি জিনিস আমি শিক্ষক হিসেবে দাবি আমার থাকবে, যে বাজেট বৃদ্ধি করতে শিক্ষা খাত হবে, এটি খুবই দুঃখজনকভাবে কম। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলাম বলছিলাম। আমার গতকাল রংপুর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত কিছু ছাত্রলীগ নামধারী, এবং কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশ্বনাথকে কিভাবে কুপিয়ে হত্যা করলো, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম। তো
তো শিক্ষক হিসাবে এবং একজন ব্যারিস্টার হিসাবে সমাজের একজন দায়িত্বশীল হিসেবে ওনাদের কাছে আমার প্রশ্ন, তো আমাদের শিক্ষা কি ব্যর্থ হয়ে যাচ্ছে তাহলে আমাদের ছাত্ররা যদি এরকম করে? ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা প্রশ্নটার উত্তর অবশ্যই দেব। বলেন আপনি। না, আমার মনে হয় উনি যে কথা বললেন সে কথা আরাফাত ভাইয়ের বক্তব্যের সঙ্গে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমনটি চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে জাতীয়করণের এই প্রক্রিয়া, এটা অবশ্যই আমাদের শিক্ষকদের অর্থনৈতিক দুরবস্থা কিংবা আনসার্টেনিটি থেকে তারা রক্ষা পাবে, কিন্তু একটা গুণগত এবং মানসম্মত শিক্ষা। উনি যে কথা বললেন যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নাকি নৈতিক শিক্ষা, উনি যে কথাটা বললেন যে আজকে বিশ্বজিতের মতো একটা নিরীহ পথচারীকে ছাত্র নামধারী, আমি একটি রাজনৈতিক দলের কথা নাম নাই বললাম, যে ছাত্ররা একটা রাজনৈতিক সংগঠন করতে পারে। আমি তো মনে করি যে সমস্ত ছাত্ররা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য তারা অনেক বেশি দায়িত্বশীল, কারণ তারা নেতা, তারা মনে করে দেশকে নেতৃত্ব দিবে। সেরকম একটি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা পরিচয়ধারী ব্যক্তিরা প্রকাশ্য দিবালোকে টেলিভিশনের লাইভ শোর মতো একটা ছেলেকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, সেখানেই আমার মনে হয় দর্শকের প্রশ্নটি হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের ছাত্ররা গড়ে উঠছে, যে শিক্ষা পাচ্ছে, এই শিক্ষার মধ্যে তাদের নৈতিক চরিত্র এবং নৈতিকতা বিল্ড আপ হচ্ছে কিনা। একটা তো হচ্ছে পুঁথিগত শিক্ষা, যেটা উনি বললেন যে আমাদের বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা। এই কারণে কিন্তু বিশেষ করে বিশ্বজিতের ঘটনার পরে কিন্তু সারা দেশের মনে হয় শুধুমাত্র 16 কোটি মানুষ না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিবেক কিন্তু এটা নাড়া দিয়েছে যে আমরা কি এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছি, কিংবা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি এমন কোনো গলদ আছে, কিংবা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে কি এমন কিছু অভাব আছে যে কারণে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ পথচারীকে ক্যামেরার সামনে, শত শত ক্যামেরার সামনে, মানুষের সামনে কুপিয়ে পিটিয়ে তাকে হত্যা করতে হবে। এই নির্মমতার কারণে আমার মনে হয় যে আমরা যে শিক্ষা ব্যবস্থায় করি না কেন, একেবারে ফ্রম দ্য ভেরি ফাউন্ডেশন আমাদের যেটা করা উচিত, আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ, এই সমস্ত বিষয় গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি মনে করি যে আজকে যে সমস্ত শিক্ষকরা আজকে যে জাতীয়করণের সুযোগ পেলেন, আমার মনে হয় তাদের পরবর্তী তাদের বাচ্চাদেরকে শিশুদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, মানুষ করার ক্ষেত্রে তারা প্রকৃতপক্ষে মনুষ্যত্ববোধ, মূল্যবোধ, নৈতিকতাবোধ এগুলো একইভাবে হচ্ছে। আরেকটি প্রসঙ্গ আমি বলতে চাই, যে কথাটা আমার মনে হয় যে আপনি বলার সময় এটাও বলা উচিত ছিল, কারণ আজকে আমরা আরেকটি পত্রিকাতে টেলিভিশনে আরেকটি নিউজ দেখলাম যে আজকে কিন্তু এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন। আপনি যদি সেটা তুলেন তাহলে তারপর আমি একটু বলে রাখি যে আমরা যখন এমন একটি আনন্দের খবর দেখছি যে অনেক শিক্ষকের জাতীয়করণ হয়ে তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে, এবং আমি মনে করি এটা সুখের খবর, এটার সঙ্গে কোনো রাজনীতি নেই, এটা আমার মনে করি এটা জাতীয় ইস্যু। নেক্সট ইস্যুটা ওটা ছিল। আচ্ছা, আমরা একটা ফোন নেই তাহলে। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা প্রত্যেকটা চ্যানেল খুললে আমরা রাত্রি 12টার পরে দেখতে পাই। আমি সৌদি আরব থেকে বলছি, আমার নাম জহির। জি, নামটা বলতে ভুলে গেছি। জি জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন দেখি, কিন্তু আমরা যে বাহিরে থাকি, বিদেশে যারা থাকি, আমাদের রেমিটেন্সে বাংলাদেশের কিন্তু অনেক সচ্ছল। আমাদের বিষয়ে কোনো উদ্যোগ নিতে কোন সরকারকেই কোনো কিছু করতে দেখি না, এবং আমরা কিভাবে আছি, আমাদের এম্বাসিডার কিরকম, আমাদের সাথে কিরকম ব্যবহার করে, এইসব ব্যাপারে টকশোতে খুব কম আলোচনা চলে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এতটাই জীবিত সারা দেশে, মানে বাইরে থাকবো। অনেক ধন্যবাদ, আপনি ভালো একটা কথা বলেছেন, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করব। ধন্যবাদ। জি, আচ্ছা, আরেকটি ফোন আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওই প্রসঙ্গটা আমার মনে হয় দর্শক একটু সান্ত্বনা পেত। জি, আমি আরেকটা ফোন নিয়ে একবারে আমরা আলোচনা করব। জি, হ্যালো দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো। জি, আমি জানতে চাচ্ছিলাম আর কি, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যদি আমাদের দেশের মধ্যে আমরা আস্থার অবস্থায় না আসতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি আসলে মানে দেশের বাইরে কিছু চিন্তা করতে পারি কিনা? কারণ মধ্যে যদি এই জিনিসটা তৈরি না হয়, আমরা যদি এতটুকু ন্যূনতম একটা সিচুয়েশনে না আসতে পারি আজকে এত বছর ধরে, সেই ক্ষেত্রে আসলে আমরা কি অন্যভাবে চিন্তা করতে পারি কিনা? কারণ আমরা কত সাফারার হবো। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আলাপ ওইগুলো নিয়ে আলাপ করছি। আসলে কাজল ভাই শেষ করতে চাই। আমার মনে হয় যেহেতু প্রবাসী মানে প্রবাসী দর্শক বলেছেন, এবং ওনার সঙ্গে আরেকজন প্রবাসী দর্শক বলেছেন, এবং আমরা অত্যন্ত মন্ত্রণালয় যেটি, এটি কিন্তু প্রথম মন্ত্রণালয় হিসেবে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল, এবং এখন প্রবাসীদের ভাই বোনদের কিন্তু
তাদের দেখভাল করার জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে এই মন্ত্রণালয় কাজ করছে। হ্যাঁ, উনি যেটা বলেন, আমি নিজেও হাই কমিশনে কাজ করেছি, লন্ডনে হাই কমিশনে কাজ করেছি। মানে প্রবাসীদের তো আসলে তাদের চাহিদা কিন্তু খুবই কম, ন্যূনতম। কিন্তু লন্ডনে তো মিশন অনেক ভালো, কিন্তু সত্যি কথা বলতে প্রতিটা মানে পৃথিবীতে যতগুলো মিশন সবগুলোর কিন্তু অনেক দুর্নাম। সত্যি কথা বলতে আমি সেটাই বলছি, আমি দুই বলছি। সেখানে কিন্তু প্রবাসীদের কিন্তু সমস্যা কিন্তু একটা আহামরি না, তারা কিন্তু একেবারে সহায় সম্পত্তি লিখে নেওয়ার জন্য বলে না। তারা এম্বাসিতে গিয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে তাদের প্রবলেমটা আলোচনা করতে চায় এবং তার কোনো সমাধানের পথ আছে কিনা সেটা জানতে চায়। এই কথাগুলো জবাব দেওয়ার জন্য আমার মনে হয় ওনারা প্রত্যেকটি এম্বাসিতে যথোপযুক্ত কিংবা কার্যকর কোনো ব্যক্তি সাক্ষাৎ পান না। এটা হচ্ছে মেন সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমি যতটুকু জানি যে এখন বিভিন্ন জায়গায় অনেক লেবার অ্যাটাচে আছেন কিংবা ফার্স্ট সেক্রেটারি লেবার আছেন। এট দ্য সেম টাইম আমাদের ফরেন মিনিস্ট্রিরও অনেক কর্মকর্তার অভাব। বিভিন্ন সময় আমি যখন হাই কমিশনে সরকারের বাজেটেরও ব্যাপার, কারণ বিদেশে একজন কর্মকর্তা পাঠানো, তার পেছনে ভিউজ, ইনভেস্টমেন্টের প্রশ্ন সেগুলো আছে। সেগুলো আমার মনে হয় যে প্রবাসী ভাইয়েরা অবশ্যই লক্ষ্য করবেন। কিন্তু আমরা একটা সাজেশন আকারে বলতে পারি, যেহেতু আমাদের একটি রেমিটেন্সের বড় উৎস হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনরা, আমার মনে হয় ওয়েজ আর্নার যারা, আমার মনে হয় যে সরকারের যারা কর্মকর্তা আছেন কিংবা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে তাদেরকে আরো কিভাবে সার্ভিস দেওয়া যায়, বেটার সার্ভিস দেওয়া যায়, দেশের কল্যাণে তারা যেন আরো ভালোভাবে কাজ করতে পারে, তাদের কোনো হার্ট ফিলিংস না থাকে, উন্নয়নে তাদের অনেক বড় অবদান। এই আমার মনে হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি এবং আমার মনে হয় আরাফাত ভাই আমরা মনে হয় একই ভাষায় আমি যেটা বলতে চাই, কাজু ভাই যেটা বললো যে হ্যাঁ আমাকে বলতে হবে। এবং এখন আমরা সেক্রেটারি সাহেব এবং মন্ত্রী সাহেবকে কিন্তু অন্যান্য অনেক মন্ত্রণালয়ের তুলনায় অনেক প্রোঅ্যাক্টিভ দেখি এই বিষয় নিয়ে। তারপর অ্যাট দ্য সেম টাইম আমি বলবো $14 বিলিয়ন রেমিটেন্স আর্নিং আমাদের, চিন্তাই করা যায় না। এটা যদি না থাকে বাংলাদেশ ইকোনমি কি হবে? এই জন্য আমি মনে করি এটা আরো উদ্যোগ নিয়ে, আরো বেশি নজর দিয়ে, আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি এটার দিকে খেয়াল করা উচিত। এবং আমি একমত পোষণ করছি এই ভদ্রলোকের সাথে। যত্নবান হতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটি এসছে যে আমরা আর কতদিন সাফার করবো, এখানে আমি একটু বলতে চাই এত হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। আপনি আমাকে দেখান যে তৃতীয় বিশ্বের কতগুলি দেশ আছে যেখানে মুসলিম মেজরিটি, যেখানে ডেমোক্রেসি আছে, যতটুকু আছে আমাদের অতটুকুই আছে দেখান। আমাদের আছে তো, আমরা মারামারি করছি, এটা করছি ওটা করছি, কিন্তু এগিয়ে যাচ্ছি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। এবং বাংলাদেশ হচ্ছে 47th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা 2030 সালের মধ্যে আরো উপরে চলে যাওয়ার একটা পোটেনশিয়াল আছে, আমাদের হিউজ পোটেনশিয়াল আছে। কিন্তু পৃথিবী যে দেশে আছে, কিন্তু এই যে যেটা আর কি ওনাদেরকে খুব আসলে হতাশ শুধু না, আশাহত করে, উদ্বেগ দেখাচ্ছেন তারা। কারণ হলো এত সহিংসতা, এত কিছু হচ্ছে। আপনাকে আমি আরেকটা জিনিস বলি, এগ্রি, আমি বোথ দ্য সাইড অফ দ্য কয়েন হ্যাভ টু লুক এট। আজ বছর আগে আমেরিকার আইনশৃঙ্খলা বিশাল একটা মাফিয়া গোষ্ঠী ছিল না? ওদের ওখানে করাপশনের হাইট কোন জায়গায় ছিল? কাজে আপনাকে সময় দিতে হবে, অবশ্যই কথা বলতে হবে, এই সমালোচনাগুলি করতে হবে, বাট হতাশাগ্রস্ত হয়ে গেলে মুশকিল। আবার আমাদের ক্রিটিসাইজ করতে হবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, আশাবাদটা ফাইট করতে হবে। বিশ্বজিতের ব্যাপারে যেটি, এই কারণেই আমাদের সংলাপ। আচ্ছা, আরেকটা ফোন আছে, সরি। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল ইসলাম বলছিলাম। জি বলুন। বালিগাড়া থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে একটা আন্দোলন চলতেছে বর্তমানে, এবং সেটা পুরো দেশ এক পর্যায়ে বলা যায় যে গরম অবস্থা। তো এখানে সরকারি দল বলতেছে যে যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার জন্য এই আন্দোলন করতেছে। তো আমি এই যে সুপ্রিম কোর্টের আইনজীবী প্লাস এখানে যে আরেকজন অতিথি আছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, তো সরি, তো যাই হোক, আমি ওনার কাছে দুজনের কাছে জানতে চাই যে সরকার যদি এই দাবিটা মেনে নেয় তাহলে তো এই যুদ্ধাপরাধীর বিচারের এই কথাটা আর আসে না। আর এই যুদ্ধাপরাধীর বিচারকে হাতিয়ার হিসেবে সরকার কত দূর আগাইতে চায়? জি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরেকটা ফোন আছে। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল ঘাটাইল থেকে শেখ রফিকুল ইসলাম বলছি। জি বলুন। আমি বলতে চাচ্ছি, নন এমপিউ শিক্ষকদের যে আন্দোলন, জি এখানে যেভাবে তারা, আসলে আরাফাত স্যারকে আমি বলছি, স্যার আপনি একজন শিক্ষক, আমি একজন লোক, সেই হিসাবে বিষয়টা সরকার নমনীয় ভাবে দেখে আমাদের যৌক্তিক দাবি, আমার চাকরির বয়স
আসলে সরকারি চাকরি বয়স অনেক আগে চলে গেছে, কিন্তু আমি 4 সাল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছি। আমি একটা কলেজে আছি, সেই হিসাবে আমি বেতন পাচ্ছি না। পাশাপাশি আমার ফ্যামিলি, আমার সন্তান আছে, আমার বৃদ্ধ। আমি আপনার আন্দোলনের পক্ষে, আমি আপনার আন্দোলনের পক্ষে লোক, এবং আমি প্রচন্ডভাবে কন্ডেম করি আজকে যেভাবে ট্রিট করা হয়েছে। আমরা এইটা নিয়ে আসলে আমার নেক্সট ইস্যুটা ছিল যে যেটা যেভাবে তাদেরকে ট্রিট করা হলো, উনি যে বললেন যে এটা কিন্তু নমনীয় ভাবে আনডেমোক্রেটিক, এবং একেবারে সহজ সরল সাধারণ শিক্ষকরা বেতন না পাওয়া, সংসার না চালাতে পারা, বাবা হিসেবে বা মা হিসেবে ছেলে মেয়েদেরকে যে দায়িত্ব পালন করতে পারছে না এর এই টাকা পয়সার অভাবে, এই মানুষগুলো এখানে রাস্তায় নেমেছে তাদের ন্যায্য দাবি নিয়ে। এখানে আমাদেরকে অনেক বেশি টলারেন্ট হতে হবে। ডেমোক্রেসি এটাই আমাদের। আমি ওই প্রসঙ্গে যেহেতু আগে উল্লেখ করেছিলাম, আমি তো ওনার সঙ্গে একমত, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যখন দেখলাম যে মানে জাতীয়করণের মাধ্যমে অনেক শিক্ষকের মুখে হাসি ফোটানো হচ্ছে, ঠিক একইভাবে আমি দেখলাম অত্যন্ত নির্দয় এবং নির্মমভাবে তাদের আন্দোলন এবং তাদেরকে এখানে আপনাকে একটু স্মরণ করে দিই, কিছুদিন আগে কিন্তু আমাদের শাহবাগের এখানে কিন্তু একজন শিক্ষক, হতদরিদ্র একজন শিক্ষক কিন্তু মানে পুলিশের পিটুনিতে কিন্তু তার প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, যারা কিন্তু যৌক্তিক আন্দোলনের জন্য ঢাকাতে রাজপথে এসেছিল। সুতরাং আমরা এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি শিক্ষকরা তারা আমাদের মধ্যে, শিক্ষকদের মধ্যে হয়তো সব রকম মানের নাও হতে পারেন, কিন্তু শিক্ষকরা অবশ্যই মানুষ গড়া কারাগার। আমরা আজকে যে কথা বলছি, সুন্দর করে কথা বলছি, কিংবা যে কোনো বিষয়ে আলোচনা করছি, তার অবদান কিন্তু আমাদের শিক্ষকদের জন্য। উনি আজকে শিক্ষকতা পেশায় আছেন, কিন্তু আমরা হয়তো শিক্ষকতা পেশায় নাই, কিন্তু আমার মনে হয় আমাদের সন্তানরা প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আমরাও একইভাবে শিক্ষকদের কাছে শিক্ষিত হয়েছি এই শিক্ষকদের মতো শিক্ষকদের মধ্যে। আমার মনে হয় যে সমস্ত শিক্ষকরা আজকে ঢাকাতে এসে আন্দোলন করতে পারেন, আমরা এমন শিক্ষকের কাছে লেখাপড়া শিখেছি যারা হয়তো কখনো জীবনে ঢাকাতেও কখনো আসেননি, বাট আমরা কিন্তু আজকে সেই সুবিধাভোগী সেই শিক্ষকদের। সুতরাং আমার মনে হয় যে এখানে কোনো দল কিংবা মতের বিষয় নাই, শিক্ষকদের প্রতি অনেক বেশি সহনশীল হওয়া উচিত। তাদের যৌক্তিক দাবি থাকলে সরকারি প্রক্রিয়ায় বলা উচিত, যদি না পারা হয় বলা উচিত যে আমাদের পারবো না, কিংবা আমরা এই কারণে পারছি না, কিংবা কিছুটা একটা প্রক্রিয়া শুরু করা উচিত। আমার মনে হয় নমনীয়ভাবে, সুন্দরভাবে, কারণ শিক্ষকদের গায়ে যদি একটা সমাজ, এটা তো আমাদের জাতি হিসেবে লজ্জারও ব্যাপার যে আমরা শিক্ষককে পিটিয়েছি, শিক্ষকদেরকে মারেছি। কারণ যারাই আজকে এই লাঠি হাতে তাদেরকে পেটানোর চেষ্টা করেছেন, প্রত্যেকেই কিন্তু এমন একজন শিক্ষকের কাছ থেকে কিন্তু জীবনে তার পাঠ এবং সূচনা শুরু হয়েছে। সেই বিষয়টি যদি আমরা মনে রাখি, আমার মনে হয় আমাদের শিক্ষকরা, আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত যদি এরকম আমরা মানে ছাত্র হিসেবে আমরা মনে করি তাদের প্রতি যে ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে, গরিত কাজ করা হয়েছে, নিন্দা করা হয়েছে, আমরা তাদের কাছে ক্ষমা চাই, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমরা সত্যি লজ্জিত এই ব্যাপারে। আমাদের আর সময় নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জিটিভিকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয়